সাগরে নিম্নচাপের ফলে আজও বৈরী আবহাওয়া বিরাজ করছে সারা দেশে। এতে দুর্ঘটনা এড়াতে সমুদ্র উপকূলে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অফিস। আবহাওয়া অফিসের তথ্য মতে টানা তৃতীয় দিনের মতো বৈরী আবহাওয়া চলছে। এতে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের শঙ্কা রয়েছে। এছাড়া সমুদ্র কিছুটা উত্তাল থাকায় উপকূলে মাছ ধরার ট্রলার ও ছোট বড় নৌযানগুলো ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অফিস। এদিকে অমাবস্যা ও পূর্ণিমার প্রভাবে নোয়াখালীর হাতিয়া উপজেলার মেঘনা নদীতে তীব্র ভাঙন দেখা দিয়েছে। এতে ৩ থেকে ৪ ফুট পানিতে তলিয়ে গেছে কবিরহাট, কোম্পানিগঞ্জ ও হাতিয়া উপজেলার বেশ কয়েকটি ইউনিয়ন। চরম দুর্ভোগে পড়েছে সাধারণ মানুষ। যেকোনো মূল্যে ৩১ জুলাইয়ের মধ্যে মৌলিক সংস্কারের বিষয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ শেষ করতে চায় জাতীয় ঐক্যমত্য কমিশন। কমিশনের সহসভাপতি আলী রিয়াদ জানান, ২০টি বিষয়ের মধ্যে এরই মধ্যে নোট অফ ডিসেন্স সহ ১০ বিষয়ে একমত হয়েছে দলগুলো। ৭টি বিষয়ে এখনও ঐক্যমত হয়নি, আর ৩টি বিষয়ে আলোচনার প্রস্তাব দেওয়া হবে। রাষ্ট্র পরিচালনার মূলনীতি, নাগরিকদের মৌলিক অধিকার সম্প্রসারণ প্রস্তাব, পুলিশ কমিশন বিষয়ে আজ আলোচনার বিষয় ঠিক করা হয়েছে। এছাড়াও অমীমাংসিত অন্যান্য বিষয়েও আলোচনা হবে। নাগরিক অধিকার সম্প্রসারণে অঙ্গীকার করতে দলগুলো একমত হয়েছে বলে জানায় কমিশন। আগামীকাল জাতীয় সনদের খসড়া রাজনৈতিক দলগুলোর কাছে পাঠানো হবে। এরপর সনদের স্বাক্ষর করতে দিনক্ষণ ঠিক করা হবে। দর্শক, ঐক্যমত্য কমিশনে আছেন আমাদের স্পেশাল করেসপন্ডেন্ট মুকসিমুল আহসান। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। মুকসিমুল, আজকে বৈঠকে কোন কোন বিষয় নিয়ে আলোচনা হতে পারে, কি জানতে পেরেছেন জানাবেন। মালিহা, আজকে যতটুকু জানতে পেরেছি সেটি হচ্ছে যে আজকের বৈঠকের শুরুতেই, অর্থাৎ ঐক্যমত্য কমিশনে এর আগে টানা 18 দিন বৈঠক করেছে দ্বিতীয় পর্যায়ে। তো আজকে শুরুতেই একটি বক্তব্য দিয়েছে আলী রিয়াজ, এবং সেই বক্তব্যে অধ্যাপক আলী রিয়াজ, যিনি জাতীয় ঐক্যমত্য কমিশনের সহসভাপতি, তিনি জানিয়েছেন যে 3টি বিষয় নিয়ে আলোচনা হবে। 3টি বিষয়ের মধ্যে একটি হচ্ছে রাষ্ট্র পরিচালনার মূলনীতি, এবং আরেকটি বিষয় হচ্ছে পুলিশ সংস্কার, একটি কমিশন হবে পুলিশ সেটি নিয়ে আলোচনা হবে। এবং একই সঙ্গে আরও যে 3টি বিষয়ের আলোচনার পাশাপাশি আরেকটি কথা বলেছেন যে এর বাইরে আরও বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হতে পারে। তো যে 2টি বিষয় বলেছিলাম, একটি হচ্ছে রাষ্ট্র পরিচালনা মূলনীতি, আরেকটি হচ্ছে পুলিশ সংস্কার কমিশন গঠন। এবং পুলিশ কমিশন গঠনের পাশাপাশি আরও একটি বিষয় তিনি বলেছেন যে রাষ্ট্রের নাগরিকদের মৌলিক অধিকারের সম্প্রসারণ একটি প্রস্তাব, সেটি নিয়ে আলোচনা হবে। মূলত এই 3টি বিষয় আলোচনা থাকলেও আরও এর বাইরে যে বিষয়গুলো নিয়ে, যে 10টি বিষয় নিয়ে প্রায় ঐক্যমত্য হয়েছে, এবং যে আরও 7টি বিষয় এখনও ঐক্যমত্য পৌঁছাতে পারেনি সেই বিষয়গুলো, এবং 3টি প্রায় ঐক্যমতের কাছাকাছি পৌঁছেছে অধ্যাপক আলী রিয়াজ জানিয়েছেন, সে 3টি বিষয় নিয়েও আজকের আলোচনা হবে। এটি হচ্ছে একটি বিষয়। আর দ্বিতীয় যে বিষয়টি, জুলাই সনদ এবং এই ধাপের যে আলোচনাটি, তারা সেটি মূলত 31 জুলাইয়ের মধ্যে শেষ করতে চাচ্ছে, যে কারণে রাজনৈতিক দলগুলোর কাছে রাজনৈতিক দল হবে। এরপর রাজনৈতিক দলের সঙ্গে আলোচনার ভিত্তিতে চূড়ান্ত জুলাই সনদ বলি কিংবা জাতীয় সনদ বলি সেটি তৈরি হবে। এটিও সবদিকে বলা যায় যে ঐক্যমত্য কমিশনের আলোচনা 11টায় শুরু হয়েছে, শেষ করতে হতে বিকেল 4টা-5টা বাজে। এবং এই আলোচনাটি সরাসরি বাংলাদেশ টেলিভিশন থেকে পুরো আলোচনাতেই সরাসরি সম্প্রচার করা হয়। সেখান থেকেও আমরা বাইরে বসে যে জিনিসটি দেখছি, ইতিমধ্যে অনেক নেতারাই বক্তব্য দিয়েছেন। প্রথম ধাপের আলোচনার একেবারে শেষে এসে স্থায়ী কমিটির সদস্য জানছিলাম ঐক্যমত্য কমিশনের আজকের আলোচনার বিষয়। যারা গণতন্ত্রকে ধ্বংস করেছিল তারা নির্বাচন বানচালে চক্রান্ত করতে পারে, সেগুলো সরকারকে মোকাবিলা করতে হবে বলে জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সকালে নির্বাচন ভবনে ইসি সচিবের কাছে 2024 সালের পঞ্জিকা বছরের অডিট রিপোর্ট জমা দেওয়ার পর এসব কথা বলেন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব। গেল বছরে দলটির আয় 15,65,94,842 টাকা। আয়ের বিপরীতে ব্যয় দেখানো হয়েছে 4,80,04,820 টাকা। এ সময় রুহুল কবির রিজভী বলেন, অতীতে মেরুদণ্ডহীন লোকদের ইসিতে নিয়োগ দিয়ে কারচুপির নির্বাচন করেছে আওয়ামী লীগ। বর্তমান ইসি সুষ্ঠু নির্বাচন করবে, সেই প্রত্যাশা করে বিএনপি। জনগণ দীর্ঘদিন ভোট দিতে পারেনি,
যারা ভোট বঞ্চিত ছিল, অবাধ সুষ্ঠু নির্বাচনকে একেবারে জাদুঘরে পাঠিয়ে দিয়েছিল শেখ হাসিনা, সেইখান থেকে বর্তমান নির্বাচন কমিশন একটি দায়িত্বশীল ভূমিকা পালন করবে এবং অবাধ সুষ্ঠু ইনক্লুসিভ নির্বাচন অনুষ্ঠিত করার জন্য তারা যে যাবতীয় যে কাজগুলো করা দরকার সেই কাজগুলো তারা করবেন। আজ উত্তরা মাইলস্টোন কলেজের অগ্নিদগ্ধ কয়েকজনকে চিকিৎসা শেষে রিলিজ দেবার কথা রয়েছে। এই মুহূর্তে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আছেন সহকর্মী আপেল শাহরিয়ার, চলে যাচ্ছি তার কাছে। আপেল, মাইলস্টোন দুর্ঘটনায় অগ্নিদগ্ধ কতজনকে আজ রিলিজ দেওয়া হবে, এই বিষয়ে কি তথ্য আছে আপনার কাছে জানাবেন। চিকিৎসকরা বলেছেন পুরোপুরি সুস্থ হয়েছেন 10 জন রোগী, তার মধ্যে গতকাল 2 জনকে ছাড়পত্র দেওয়া হয়েছে। আজকে যে 8 জন রয়েছে তাদের মধ্য থেকে কয়েকজনকে এই হাসপাতাল থেকে রিলিজ দেওয়া হতে পারে, তবে এখন পর্যন্ত তাদেরকে দেওয়া হয়নি, ছেড়ে দেওয়া হয়নি। জানতে পেরেছি দুপুরের পরে হয়তোবা চিকিৎসকরা সিদ্ধান্ত নেবেন যে কাদেরকে তারা এই হাসপাতাল থেকে ছাড়পত্র দিবেন। এখন বলে রাখি, এই হাসপাতালে 36 জন রোগী ভর্তি রয়েছেন, তাদের মধ্যে 4 জনের অবস্থা খুব সংকটাপন্ন, 50% বেশি তাদের শরীর পুড়ে গেছে। চিকিৎসকদের সঙ্গে কথা বলেছি যে এই যে রোগীগুলো রয়েছে 4 জন, তাদেরকে বিদেশে নেওয়ার কোনো সুযোগ রয়েছে কিনা। তারা বলেছেন তাদেরকে যে চিকিৎসা দেওয়া হচ্ছে সেটি আন্তর্জাতিক যে মানদণ্ড রয়েছে সেটি বজায় রেখেই, এবং যে হাসপাতালে আসলে নেওয়া যেত সেই হাসপাতালের মানে বিদেশে সেই হাসপাতালের কথা বলছি, সেই ডাক্তারদের সঙ্গে তারা সবসময় যোগাযোগ রাখছেন, কথা বলছেন। এখন যে ট্রিটমেন্টটা দেওয়া হচ্ছে, চিকিৎসা দেওয়া হচ্ছে, তারা বলেছেন যদি বিদেশেও নেওয়া যায় তাহলে একই রকমই তাদেরকে চিকিৎসা সেবাটাই দেওয়া হতো। এই জন্য তাদের সার্বক্ষণিক তাদের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। আর সিঙ্গাপুর থেকে যে টিমটি এসেছে তারাও তো এখানে যুক্ত রয়েছেন, এবং চীন থেকে যে বিশেষজ্ঞ যে দলটি রয়েছে তারাও এখানে আছেন। তো উন্নত যে সরঞ্জামের বিষয়টি চিকিৎসার, সেটি সিঙ্গাপুরের যে দলটি এই দেশে এসেছে তারা কিন্তু সঙ্গেই নিয়ে এসেছে, তারাও এই চিকিৎসা সরঞ্জাম এখানে আসলে যুক্ত করেছেন, সেটি দিয়ে এখানে চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে। শুধু যে জাতীয় বার্ন ইনস্টিটিউটে যে রোগীরা ভর্তি রয়েছে এমনটি নয়, এর বাইরেও 2টি হাসপাতালে এই পোড়া রোগীরা চিকিৎসা নিচ্ছেন। তার মধ্যে একটি হচ্ছে সম্মিলিত সামরিক হাসপাতালে 11 জন এবং জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটে 1 জন ভর্তি রয়েছেন। সেখানকেও আমরা খোঁজখবর নিয়েছি, তাদের যে শারীরিক অবস্থা অপরিবর্তিত অবস্থায় রয়েছে। ডাক্তাররা আপ্রাণ চেষ্টা করছেন যে 4 জন এই জীবন মৃত্যুর সন্ধিক্ষণে রয়েছেন তারা কিভাবে আরও একটু ভালোর দিকে যেতে পারে, সেই জন্য তারা সর্বাত্মক চেষ্টা করছেন। এবং প্রতিদিন যেটা মেডিকেল বোর্ড গঠন মানে যেটি আছে সেটি প্রতিদিন তারা বসেন, আজকেও তারা বসেছেন। যেসব রোগীগুলো এখানে ভর্তি রয়েছে তাদের সঙ্গে তাদের শারীরিক অবস্থা কী এবং কি কি করলে আরও তারা উন্নতির দিকে যাবে সেগুলো নিয়ে আলোচনা হয়েছে, এবং সেগুলো নিয়ে আসলে পরবর্তী যে চিকিৎসার যে পদক্ষেপগুলো সেগুলো নিচ্ছে ডাক্তাররা। জানছিলাম জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে অগ্নিদগ্ধদের চিকিৎসার খবর। দেশ গড়তে জুলাই পদযাত্রা কর্মসূচির আজ নেত্রকোনা ও শেরপুরে পথসভা করবে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। দলটির কর্মসূচি ঘিরে এরই মধ্যে সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছে স্থানীয় নেতাকর্মীরা। নেত্রকোনা শহরের কালেক্টরেট মাঠ থেকে জুলাই পদযাত্রা শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে পথসভা করার কথা রয়েছে। এতে দলের আহ্বায়ক নাহিদ ইসলাম সহ দলের কেন্দ্রীয় নেতারা নেত্রকোনাবাসীর উদ্দেশ্যে বক্তব্য রাখেন। নেত্রকোনায় পথসভা শেষে শেরপুরের উদ্দেশ্যে রওনা করবে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। সাগরের নিম্নচাপে আজও বৈরী আবহাওয়া বিরাজ করছে উপকূলীয় অঞ্চলে। সব সমুদ্র বন্দরকে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অফিস। এদিকে অমাবস্যা ও পূর্ণিমার প্রভাবে নোয়াখালীর হাতিয়া উপজেলার মেঘনা নদীতে তীব্র ভাঙন দেখা দিয়েছে। চরম দুর্ভোগে পড়েছে সাধারণ মানুষ। বিস্তারিত ইমরুল কায়েসের ডেস্ক রিপোর্টে। টানা 3 দিনের বৈরী আবহাওয়ায় উত্তাল সমুদ্র, থেমে থেমে বৃষ্টি আর দমকা বাতাস বইছে সমুদ্র উপকূলে। স্থানীয় আবহাওয়া অফিস জানিয়েছে সমুদ্র উপকূলে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের শঙ্কা রয়েছে। এছাড়া সমুদ্র উত্তাল থাকায় উপকূলে মাছ ধরার ট্রলার ও ছোট বড় নৌযানগুলোকে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অফিস। এদিকে অমাবস্যা ও পূর্ণিমার প্রভাবে নোয়াখালীর হাতিয়া উপজেলার মেঘনা নদীতে তীব্র ভাঙন দেখা দিয়েছে। এতে 3 থেকে 4 ফুট পানিতে তলিয়ে গেছে কবিরহাট, কোম্পানিগঞ্জ ও হাতিয়া উপজেলার বেশ কয়েকটি ইউনিয়ন। চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ। আমারও নিজের ঘর বাড়ি যেটা ছিল ওগুলো সব বিলীন হয়ে গেছে। এইভাবে প্রতিদিন দৈনিক 200-400 ফ্যামিলি উঠতেছে এবং ভাঙতেছে। এই অঞ্চলের মানুষ কতটা কষ্ট করে
কতটা নির্বিকারভাবে জীবনযাপন করে, এটা যদি স্বচক্ষে কেউ না দেখে তাহলে কেউ বুঝতে পারবে না। তীব্র স্রোত ও অতিরিক্ত বাতাসের কারণে নদী উত্তাল থাকায় হাতিয়ার চেয়ারম্যান ঘাটের ইলিশা ঘাট, ছতলার ঘাট, ট্যাঙ্কির ঘাট এলাকা বিলীন হয়ে গেছে। জিও ব্যাগ ফেলে ভাঙন রোধে কাজ করছে পানি উন্নয়ন বোর্ড। ইমরুল কায়েস, এনটিভি নিউজ ডেস্ক। যে কোনো মূল্যে ৩১ জুলাইয়ের মধ্যে মৌলিক সংস্কারের বিষয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ শেষ করতে চায় জাতীয় ঐকমত্য কমিশন। কমিশনের সহসভাপতি আলী রিয়াজ জানান, ২০টি বিষয়ের মধ্যে এরই মধ্যে নোট অব ডিসেন্ট সহ ১০ বিষয়ে একমত হয়েছে দলগুলো। ৭টি বিষয়ে এখনও ঐকমত হয়নি, আর ৩টি বিষয়ে আলোচনার প্রস্তাব দেয়া হবে। রাষ্ট্র পরিচালনার মূলনীতি, নাগরিকদের মৌলিক অধিকার সম্প্রসারণ প্রস্তাব, পুলিশ কমিশন বিষয়ে আজ আলোচনার বিষয় ঠিক করা হয়েছে। এছাড়াও অমীমাংসিত অন্যান্য বিষয়ে আলোচনা হবে। নাগরিক অধিকার সম্প্রসারণে অঙ্গীকার করতে দলগুলো একমত হয়েছে বলে জানায় কমিশন। আগামীকাল জাতীয় সনদের খসড়া রাজনৈতিক দলগুলোর কাছে পাঠানো হবে। এরপর সনদের স্বাক্ষর করতে দিনক্ষণ ঠিক করা হবে। সনদের যে প্রাইমারি টেক্সট, শুধুমাত্র ওইগুলো বাদ দিয়ে, যেগুলোতে একমত হয়েছে সেগুলো বাদ দিয়ে তার বাইরে যে ভূমিকা এবং কমিটমেন্টের জায়গাগুলো, তার একটা খসড়া কমিশন তৈরি করেছে এবং কমিশন আগামীকালের মধ্যে সকল রাজনৈতিক দলের কাছে এই খসড়া প্রেরণ করবে আপনাদের বিবেচনার জন্য। আমরা মনে করি আপনারা আলাদা আলাদাভাবে মতামত দিলে সেগুলি সন্নিবেশিত করা হবে। আমরা খসড়া নিয়ে এখানে আলোচনা করব না এই কারণে, যেগুলো শব্দের ব্যাপার। যদি বড় রকমের মৌলিক কোনো আপত্তি ওঠে তাহলে আমরা ফ্লোরে আনবো, না হলে আনবো না। দর্শক, ঐকমত্য কমিশনে আছেন আমাদের স্পেশাল করেসপন্ডেন্ট মুকসিমুল হাসান। আমরা সরাসরি যাচ্ছি তার কাছে। মুকসিম, আজকে আলোচনা কোন পর্যায়ে রয়েছে? নতুন কোনো তথ্য জানতে পেরেছেন কিনা আমাদের জানাবেন। হ্যাঁ শোভন, আলোচনা মধ্য পর্যায়ে বলা যায়, অর্থাৎ এই ঠিক 5 মিনিট আগে বলা যায় যে ঐকমত্য কমিশনের সকাল বা বেলা 11টা থেকে যে সংলাপটি শুরু হয়েছিল রাজনৈতিক দলগুলোর, 30টির মতো রাজনৈতিক দল এই সংলাপে অংশ নিচ্ছে এবং চলছে দ্বিতীয় ধাপের আজকে 19তম দিনের আলোচনা। তো সেই আলোচনার প্রথম যে 2 ঘন্টা বা 3 ঘন্টা আলোচনা হয়ে গেছে, অর্থাৎ সাধারণত আমরা দেখি 1টা-1:30টার দিকে বিরতিতে যায়, কিন্তু আজকে এই প্রায় ঠিক 2টা পর্যন্তই এই 2টার ঠিক 2-3 মিনিট আগে শেষ হয়েছে আলোচনাটি। এবং আমরা শেষ যতটুকু আলোচনা দেখছিলাম সেটি রাষ্ট্র পরিচালনার মূলনীতি, সেটি নিয়ে আলোচনা হচ্ছিল। আগে সংবিধানে যে রাষ্ট্র পরিচালনার 4টি মূলনীতি আছে, সেই 4টি মূলনীতি সংশোধন করে রাষ্ট্র পরিচালনার 5টি মূলনীতির ক্ষেত্রে নতুন প্রস্তাব দিয়েছিল এই জাতীয় ঐকমত্য কমিশনের যে সংবিধান সংস্কার কমিশন তারা, এবং সেই প্রস্তাব নিয়েই আলোচনা হচ্ছে। 4টি থাকবে না 5টি থাকবে, কোনটি যোগ হবে কিংবা কোনটা বাদ যাবে, সেগুলো নিয়ে রাজনৈতিক দলগুলো তাদের অবস্থান জানিয়েছে। বিশেষ করে বিএনপি, জামাত, তারা তাদের জায়গা থেকে আলাদা আলাদা মতামত দিয়েছে। জাতীয় নাগরিক পার্টি তারাও মতামত দিয়েছে, অন্যান্য রাজনৈতিক দলগুলোও মতামত দিয়েছে। তো এই আলোচনাটি যেমন আজকে চলছে, সেই পাশাপাশি আরও 2টি বিষয় নিয়ে আজকে আলোচনা হবে। একটি হচ্ছে পুলিশ কমিশন গঠন, এটি নিয়ে আজকে আলোচনা হবে, এবং সেই সাথে নাগরিকদের মৌলিক অধিকার সম্প্রসারণ একটি প্রস্তাব নিয়ে আজকে আলোচনা হবে। এই 2টি রাষ্ট্র পরিচালনার মূলনীতির সঙ্গে এই 2টি বিষয় নিয়ে আলোচনা হবে। আর এ পর্যন্ত আজকে যেটি আলী রিয়াজ জানিয়েছে, 20টির মতো বিষয় আলোচনা হয়েছে, যার ভিতরে 10টিতে সবগুলো রাজনৈতিক দল নোট অফ ডিসেন্ট সহ একমত হয়েছে। অর্থাৎ যদি তাদের কারো আপত্তির কোনো জায়গা থাকে সেটি সহ 10টি বিষয় বলা যায় এক ধরনের চূড়ান্ত হয়েছে। 7টি বিষয় অনেকটা এখনও মানে একমত হতে পারেনি, সেটি নিয়ে আলোচনা চলছে। আরও 3টি বিষয় একমত হয়েছে। তো এরকম একটি পর্যায়ে যখন আলোচনা চলছে, তখন ঐকমত্য কমিশনের সহসভাপতি বলেছেন যে আর 2-3 দিনের ভেতরে, অর্থাৎ জুলাই মাসের ভিতরেই এই আলোচনাটা শেষ করে তারা জুলাই সনদ দিতে চান বা জাতীয় সনদ করতে চান। এই হচ্ছে এখন পর্যন্ত আলোচনার সবশেষ খবর। শোভন। দর্শক, আমরা জানছিলাম ঐকমত্য কমিশনের আজকের আলোচনার বিষয়। মাইলস্টোন কলেজে বিমান দুর্ঘটনায় শনিবার দগ্ধ আরও 2 জনের মৃত্যু ও 2 শিক্ষার্থী ছাড়া পাওয়ার পর বর্তমানে হাসপাতালটিতে ভর্তি রোগীর সংখ্যা 36 জন। এর মধ্যে 4 জন ক্রিটিক্যাল, 9 জন সিভিয়ার ও বাকিরা অন্য ওয়ার্ডে ভর্তি রয়েছেন। এদিকে এক সপ্তাহে আরও 10 জনকে পর্যায়ক্রমে ছাড়পত্র দেওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়মিত রোগীদের আনাগোনাও রয়েছে বেশ। এর মধ্যে অ্যাম্বুলেন্সে আসা যাওয়া দেখলেই আঁতকে ওঠেন অপেক্ষমান অভিভাবকরা। চোখ মুখে চিন্তা এই বুঝি গুনতে হবে নতুন কোনো মৃত্যুর খবর।
স্বজন থেকে শুরু করে চিকিৎসক, নার্স এবং সাধারণ মানুষরাও চাইছেন দ্রুত মাইলস্টোনের ঘটনায় আহতরা সুস্থ হয়ে উঠুক। স্বাস্থ্য অধিদপ্তরের হালনাগাদ তথ্য বলছে, বর্তমানে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ৩৬ জন, সম্মিলিত সামরিক হাসপাতালে ১১ জন, শহীদ মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে ১ জন এবং জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটে ১ জন চিকিৎসাধীন আছেন। রোগীদের চিকিৎসায় সিঙ্গাপুর, চীন ও ভারত থেকে আসা ডাক্তাররা কয়েক দফায় বৈঠক করছেন। এই মুহূর্তে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আছেন সহকর্মী আপেল শাহরিয়ার। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। আপেল, মাইলস্টোন দুর্ঘটনায় অগ্নিদগ্ধদের শারীরিক অবস্থা এখন কেমন দেখছেন? চিকিৎসা বিষয়ে সবশেষ কি তথ্য জানতে পেরেছেন আমাদের জানাবেন। যে রোগীগুলো এখানে ভর্তি রয়েছে, আমি আপডেট যদি কিছু দিই, সেটি হচ্ছে 14 জনকে কেবিনে দেওয়া হয়েছে। এদের মধ্যে অনেকেই একটু শারীরিক অবস্থা খারাপ ছিল, যখন তাদের উন্নতির দিকে এসেছে তাদেরকে কেবিনে দেওয়া হয়েছে এবং এই 14 জনের মধ্য থেকে 10 জন মোটামুটি সুস্থ। চিকিৎসকরা বলছেন তারা বাড়ি ফিরে যেতে পারে। যদিও গতকাল 2 জনকে রিলিজ দেওয়া হয়েছে, তবে আজকে বিকেল নাগাদ কয়েকজনকে ছাড়পত্র দেওয়ার কথা রয়েছে। চিকিৎসকরা কোনো ধরনের কমতি রাখতে চাচ্ছেন না, তার কারণ এই যে পোড়া রোগীরা যারা একটু একটু সুস্থ হচ্ছেন, তারা শুধু শারীরিকভাবে সুস্থ হওয়ার পাশাপাশি মানসিকভাবে সুস্থতার কিন্তু বড় একটি বিষয়। মানসিকভাবেও যাতে তারা সুস্থ থাকে এবং সুস্থতা নিয়ে যাতে ঘরে ফিরে যায়, সেই বিষয়টি নিয়ে কিন্তু তারা জোর দিচ্ছেন। এবং যে মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে, সকালে সেই বোর্ড আবার মিটিং করেছে এবং বিদেশ থেকে যে চিকিৎসকরা রয়েছে তারাও এটির সঙ্গে যুক্ত। সবাই মিলে আলোচনা করার পর যে রোগীগুলো এখনও যারা আইসিইউতে রয়েছে এবং ক্রিটিক্যাল কন্ডিশনের মধ্যে রয়েছে, তাদেরকে তারা আবার ভিজিট করেছেন, দেখেছেন এবং নতুন কি আবার ঔষধগুলো কোনো আপডেট করতে হবে কিনা, উন্নত চিকিৎসার জন্য যা যা প্রয়োজনীয় সেই বিষয়গুলো তারা দেখছেন। আর যেহেতু এই পোড়া রোগীগুলোর মধ্যে যারা একটু নাজুক অবস্থায় রয়েছে, তাদের প্রায় 50% বেশি পুড়ে গেছে। অনেক সময় তারা কিছুটা সুস্থ হচ্ছেন, কিন্তু আবার কিছুক্ষণের মধ্যেই অথবা 1-2 ঘন্টা পরই এই যে পোড়া রোগীদের শারীরিক অবস্থার কিন্তু উন্নতি অবনতি ঘটে, যে চিকিৎসকরা যেটি জানিয়েছেন। সেই জন্য তাদেরকে নিবিড় পরিচর্যার মধ্যে রাখা হয়েছে এবং চিকিৎসার কোনো কমতি নেই। এবং আমরা শুরুতে যেরকম দেখেছিলাম যে এই আর্থিক অনুদানের বিষয় এবং যে চিকিৎসা সরঞ্জামের ক্ষেত্রে সরকারের যে সর্বোচ্চ যে সহায়তা তারা করছেন এবং আর্থিক যে সহায়তার কোনো বাইরে থেকে কোনো প্রয়োজন নেই এবং রক্তের যে কথাগুলো বলা হয় যে রক্ত দিতে হবে, তারা বলছে সব কিছুই পর্যাপ্ত রয়েছে, বাইরে থেকে কোনো কিছু হাসপাতালে নেয়ার কোনো প্রয়োজন নেই, এইখানেই পর্যাপ্ত রয়েছে এবং তারা সর্বোচ্চ চিকিৎসা দিচ্ছেন। ধন্যবাদ আপনাকে। দর্শক, আমরা জানছিলাম জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে অগ্নিদগ্ধদের চিকিৎসার খবর। তরুণরা কোনো দাবি নিয়ে রাজপথে নামতে আসেনি, তরুণরা দেশের দায়িত্ব নিতে এসেছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। দেশ গড়তে জুলাই পদযাত্রা কর্মসূচির অংশ হিসেবে নেত্রকোনা শহরের কালেক্টরেট মাঠে পথসভায় এসব কথা বলেন তিনি। বলেন, জাতীয় নাগরিক পার্টি তরুণদের ক্ষমতায়ন করে সাধারণ মানুষের জন্য সুন্দর একটি দেশ উপহার দিতে চায়। এর আগে শহরের কালেক্টরেট মাঠ থেকে জুলাই পদযাত্রা শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে পথসভা করে এনসিপি। এ সময় দলের কেন্দ্রীয় নেতারা বক্তব্য রাখেন। তরুণরা রাজপথে নেমে এসেছিল। তরুণদের উদ্দেশ্যে আমাদের এই জাতীয় নাগরিক পার্টি গঠিত হয়েছে, তরুণদেরকে ক্ষমতায়িত করে বাংলাদেশের সকল শ্রেণীর সকল বয়সের মানুষের জন্য একটি সুন্দর বাংলাদেশ উপহার দেবার জন্য। তরুণরা এবার বলতে চায়, তরুণরা কোনো দাবি নিয়ে রাজপথে নামতে আসেনি, বরং তরুণরা দায়িত্ব গ্রহণ করতে এসেছে। জুলাই গণঅভ্যুত্থানে হত্যাকাণ্ডের বিচার অবশ্যই হবে উল্লেখ করে শিল্প উপদেষ্টা আদিলুর রহমান বিচার নিয়ে তরুণদের সরব থাকার আহ্বান জানিয়েছেন। সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে গবেষণা সংস্থা RIT এবং রাষ্ট্রবিজ্ঞান বিভাগের যৌথ আয়োজনে দ্য লিগাসি অব জুলাই রেভলিউশন 2024 রিবিল্ডিং বাংলাদেশ শীর্ষক আন্তর্জাতিক সম্মেলনে এসব কথা বলেন তিনি। শিল্প উপদেষ্টা বলেন, শেখ হাসিনা পালিয়ে গেলেও তার দোসররা দেশে অস্থিতিশীল পরিবেশ তৈরি করতে চায়, কিন্তু জুলাই আন্দোলনের চেতনা মাথায় রেখে তাদের আর ফিরতে দেয়া হবে না বলেও জানান তিনি। আয়োজনে দৈনিক আমার দেশের সম্পাদক মাহমুদুর রহমান বলেন, ফ্যাসিস্টের আমলে ভারতীয় আধিপত্যবাদের বিস্তারের ফলে বিচার ব্যবস্থা, প্রশাসন সহ দেশের সব ধরনের প্রতিষ্ঠান ধ্বংস হয়েছে। জুলাই গণঅভ্যুত্থান ছিল সেকুলার আন্দোলন, যার মাধ্যমে ভারতীয় আধিপত্য নস্যাৎ করে দেয়া হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
This conference is only a beginning. Let us spark. Those who disappeared are not forgotten. That the mothers who cried in the darkness are not alone. That the bullet holes in university walls, in student hostels, in homes will one day be counted in the architecture of justice. The path of justice may be long, but we are here to travel it together. আরোপিত নতুন শুল্ক নিয়ে আলোচনা করতে কাল সন্ধ্যায় বাণিজ্য উপদেষ্টার নেতৃত্বে একটি প্রতিনিধি দল যুক্তরাষ্ট্র যাচ্ছে বলে জানিয়েছেন বাণিজ্য সচিব মাহবুবুর রহমান। তিনি জানান 29 ও 30 জুলাই ওয়াশিংটনে আবারও বৈঠক হবে। তিনি জানান 1 আগস্টের আগেই ভালো ঘোষণা আসতে পারে। প্রত্যেকটা চুক্তির উপরে খসড়ার উপরে বিস্তারিত আলোচনা হয়, সেই আলোচনায় আমরা আমাদের অবস্থান তুলে ধরবো। আমাদের অবস্থান অবশ্য তাদেরকে জানিয়েছি। আশা করি যে এর মধ্যে আমরা তাদের দিক থেকে, বিশেষ করে যেহেতু আমরা এনগেজড আছি, আমরা তাদের সাথে আলোচনায় যুক্ত আছি, কাজেই যে 1 তারিখের যে সময়সীমার কথা আপনারা জানেন বা আপনারা বললেনও, সেটা হয়তো আমাদের জন্য অ্যানাউন্সমেন্ট তার মধ্যেই হয়ে যাবে, অথবা আমরা কন্টিনিউ করতে থাকবো। যে কোনো মূল্যে 31 জুলাইয়ের মধ্যে মৌলিক সংস্কারের বিষয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ শেষ করতে চায় জাতীয় ঐকমত্য কমিশন। কমিশনের সহসভাপতি আলী রিয়াজ জানান, 20টি বিষয়ের মধ্যে এরই মধ্যে নোট অব ডিসেন্ট সহ 10টি বিষয়ে একমত হয়েছে দলগুলো। 7টি বিষয়ে এখনও ঐকমত হয়নি, আর 3টি বিষয়ে আলোচনার প্রস্তাব দেয়া হবে। রাষ্ট্র পরিচালনার মূলনীতি, নাগরিকদের মৌলিক অধিকার সম্প্রসারণ প্রস্তাব, পুলিশ কমিশন বিষয়ে আজ আলোচনার বিষয় ঠিক করা হয়েছে। এছাড়াও অমীমাংসিত অন্যান্য বিষয়ে আলোচনা হবে। নাগরিক অধিকার সম্প্রসারণে অঙ্গীকার করতে দলগুলো একমত হয়েছে বলে জানায় কমিশন। আগামীকাল জাতীয় সনদে খসড়া রাজনৈতিক দলগুলোর কাছে পাঠানো হবে। এরপর সনদে স্বাক্ষর করতে দিনক্ষণ ঠিক করা হবে। সনদের যে প্রাইমারি টেক্সট, শুধুমাত্র ওইগুলো বাদ দিয়ে, যেগুলোতে একমত হয়েছে সেগুলো বাদ দিয়ে তার বাইরে যে ভূমিকা এবং কমিটমেন্টের জায়গাগুলো, তার একটা খসড়া কমিশন তৈরি করেছে এবং কমিশন আগামীকালের মধ্যে সকল রাজনৈতিক দলের কাছে এই খসড়া প্রেরণ করবে আপনাদের বিবেচনার জন্য। আমরা মনে করি আপনারা আলাদাভাবে মতামত দিলে সেগুলি সন্নিবেশিত করা হবে। আমরা খসড়া নিয়ে এখানে আলোচনা করব না এই কারণে, যেগুলো শব্দের ব্যাপার। যদি বড় রকমের মৌলিক কোনো আপত্তি ওঠে তাহলে আমরা ফ্লোরে আনবো, না হলে আনবো না। জাতীয় ঐক্যকে সামনে রেখে জাতীয় সমস্যাগুলোকে চিহ্নিত করে সমাধানের দিকে এগিয়ে নিতে হবে। যুগের সাথে তাল মিলিয়ে রাষ্ট্র কাঠামোর পরিবর্তন আনতে বিএনপি প্রস্তুত বলেও জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অন্যদিকে আমির খসরু মাহমুদ বলেছেন, জুলাই আগস্টে গণঅভ্যুত্থান নিয়ে বিভাজন সৃষ্টি হলে তা হবে দুঃখজনক। রাজধানীতে পৃথক অনুষ্ঠানে তারা এসব কথা বলেন। হাসান মাহমুদের রিপোর্ট। পদ্মা ব্যারেজ এবং দ্বিতীয় পদ্মা সেতুর বাস্তবতা নিয়ে রাজধানীর ব্র্যাক সেন্টারে এই সেমিনারে বিশেষজ্ঞরা বলেন, ভারতের সাথে অভিন্ন নদীর পানির ন্যায্য হিস্সা আদায় তথা পানি চুক্তি সহ বিভিন্ন বিষয়ে আগামী সরকারের পরিষ্কার বক্তব্য থাকতে হবে নির্বাচনী ইশতেহারে। অংশীজনরা তারা এই প্রকল্পটিকে প্রত্যেকটি রাজনৈতিক দলের নির্বাচনী ইশতেহারে যাতে স্থান পায় সেটা চেষ্টা করবেন। এই বড় বড় প্রকল্পের যে অনেক কিছু অনুষঙ্গ যেগুলো আমাদেরকে খুব পীড়া দিয়েছে, সেগুলো যাতে ভবিষ্যতে এখান থেকে মুক্ত থাকে সেদিকেও খুব নজর দেওয়া দরকার। ওয়ার্ল্ড ব্যাংক রাজি, এডিবি রাজি, ডিফিড রাজি, ইউএসএআইডি রাজি, যার কথা বলেন সে গ্যাঞ্জেস ব্যারাজে টাকা দিতে রাজি আছে যদি ভারতের সাথে এটার ব্যাপারে একটা সমঝোতা হয়। মির্জা ফখরুল বলেন, বিএনপি গণতন্ত্রে বিশ্বাসী এবং বিএনপি চায় জাতীয় ঐক্যের মধ্য দিয়ে জাতীয় সমস্যাগুলোকে চিহ্নিত করে তার সঠিক সমাধান। রাজনৈতিক দল হিসাবে আমরা অত্যন্ত সচেতন যে জনগণের যেটা প্রয়োজন এবং কালের যুগের সঙ্গে সঙ্গে যে পরিবর্তনগুলো আনা দরকার, রাষ্ট্র কাঠামোর যে পরিবর্তন আনা দরকার, সে ব্যাপারে আমরা অত্যন্ত সচেতনভাবে আমরা সামনের দিকে এগোচ্ছি। আমরা যদি ঐক্যবদ্ধ থাকি আমরা পারি, এবং আমার বিশ্বাস যে আমরা পারবো। এদিকে ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে ভাসানী জনশক্তি পার্টির এক আলোচনায় আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, বিএনপি বাকশালে নয়, গণতন্ত্রে বিশ্বাসী। মুক্তির জন্য আমাদের এই আন্দোলন, এত ত্যাগ, এত মানুষের জীবন দিয়েছি আমরা সবাই। এতদিন আমরা জেল খেটেছি, বারবার জেলে গেছি,
কি জন্য? বিভক্তি সৃষ্টি করার জন্য, ঐক্যের মধ্যে। সুতরাং 2-3টা জায়গায় আমাদের জাতীয় ঐক্যমত থাকবে, আবার অনেক জায়গায় ঐক্যমত হবে না। আমরা তো বিভিন্ন দল এখানে। জাতীয় ঐক্য বিনষ্ট হলে ফ্যাসিবাদ আবারও মাথাচাড়া দিবে অভিমত বক্তাদের। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। মাইলস্টোন স্কুলে বিমান দুর্ঘটনায় দগ্ধ আরও 2 জনকে চিকিৎসা শেষে ছাড়পত্র দিয়েছে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট। এই ঘটনায় মারা গেছেন 34 জন। একজন 20 বছর বয়সী কাজী আমজাদ ও অপরজন মধ্যবয়সী স্কুলের স্টাফ মুসাম্মদ সাবুজা। এ নিয়ে সুস্থ হয়ে বাসায় ফিরলেন 4 জন। এখনও হাসপাতালে ভর্তি 34 জন। দুপুরে হাসপাতালটির পরিচালক নাসির উদ্দিন বলেন, ভর্তি রোগীদের মধ্যে 4 জনের অবস্থা আশঙ্কাজনক। হাসপাতালটিতে নিয়মিত রোগীদের আনাগোনা রয়েছে বেশ। অ্যাম্বুলেন্সের আসা যাওয়া দেখলে আটকে ওঠেন অপেক্ষমান অভিভাবকরা। স্বজন থেকে শুরু করে চিকিৎসক, নার্স এবং সাধারণ মানুষরাও চাইছেন দ্রুত মাইলস্টোনের ঘটনায় আহতরা সুস্থ হয়ে উঠুক। স্বাস্থ্য অধিদপ্তরের হালনাগাদ তথ্য বলছে, বর্তমানে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট ছাড়াও সম্মিলিত সামরিক হাসপাতালে 11 জন এবং জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটে 1 জন চিকিৎসাধীন রয়েছে। রোগীদের চিকিৎসায় সিঙ্গাপুর, চীন ও ভারত থেকে আসা ডাক্তাররাও রোগী দেখছেন। আজকে আমাদের মৃত্যুর শূন্য। আমরা আজকে 2 জন রোগীকে ডিসচার্জ দিয়েছি। 2 জনই আমরা অ্যাডাল্টের মধ্যে পড়ে। আমাদের আইসিইউতে আছে মোট 4 জন পেশেন্ট এবং ভেন্টিলেশনে আছে আমাদের এর মধ্যে 2 জন রোগী। আর আমাদের মেল এইচডিউতে আছে 3 জন রোগী, ফিমেল এইচডিউতে আছে 6 জন রোগী, পোস্ট অপারেটিভ ওয়ার্ডে আছে 8 জন রোগী এবং কেবিনে আমাদের 12 জন রোগী। এর মধ্যে আমাদের ক্রিটিক্যাল কন্ডিশনে আছে আমাদের 4 জন রোগী। এদিকে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় নিহত মাহতাব রহমানের সমাধিতে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করেছে বাংলাদেশ বিমান বাহিনী। দুপুরে মাহতাবের গ্রামের বাড়ি কুমিল্লার দেবিদ্বার উপজেলার উখারি গ্রামে তার স্বজনদের সাথে দেখা করেন বিমান বাহিনীর প্রতিনিধি দল। এ সময় বিমান বাহিনীর উইং কমান্ডার মোহাম্মদ আতিক হাসান উপস্থিত ছিলেন। তিনি বলেন, মাইলস্টোন ট্র্যাজেডির তদন্ত কার্যক্রম চলমান আছে এবং নিহত ও আহতদের পরিবারকে সব ধরনের সহযোগিতা করা হচ্ছে। আমরা যেন এই শোক থেকে কাটিয়ে উঠতে পারি, আমরা মাহতাব ভূঁইয়ার শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি। বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে এবং এটা তদন্ত শেষেই এই বিষয়টি জানা যাবে। আপনারা আইএসপিএন এর মাধ্যমে এই বিষয়গুলো জানতে পারবেন। নানা কর্মসূচির মধ্যে দেশের বিভিন্ন স্থানে জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণ করা হচ্ছে। বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ ইমরান সালেহ প্রিন্স বলেছেন, বুকের ভেতর থেকে ফ্যাসিবাদ 1 বছর আগে নেমে গেছে, কিন্তু পরিপূর্ণ বিজয় তখনই হবে যখন দেশে বহু আকাঙ্ক্ষিত গণতন্ত্র ফিরিয়ে আনা যাবে। দুপুরে ময়মনসিংহ নগরীর টাউন হল মোড়ে বিভাগীয় বিএনপির উদ্যোগে জুলাই আগস্ট গণঅভ্যুত্থান শোক ও বিজয়ের বর্ষপূর্তিতে গ্রাফিতি অঙ্কনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি একথা বলেন। এদিকে চট্টগ্রামে জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবারকে সংবর্ধনা দিয়েছে জেলা রোভার স্কাউটস। সকালে চট্টগ্রাম কলেজ মিলনায়তনে জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া মাহফিল ও আলোচনা সভার আয়োজন করা হয়। মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার বলেছেন, ঢাকা জাতিসংঘের মানবাধিকার কমিশনের অফিস খোলার মানে এই নয় দেশে মানবাধিকার পরিস্থিতি খারাপ। সকালে সাভারে গণস্বাস্থ্য কেন্দ্রের এক অনুষ্ঠানে তিনি একথা বলেন। তারা যখন অফিস করতে চাচ্ছে এর মানে এই না যে এখন আমাদের মানবাধিকার অবস্থা খারাপ বলে আসতে চাচ্ছে, তা না। এটা হলো যে এরকম একটা অফিস থাকলে যেই আসুক ক্ষমতায় তারা সবাই প্রত্যেকে একটা থাকবে যে আমাদের মানবাধিকার রক্ষার বিষয়ে আমরা খুবই সচেতন এবং আমরা সেটা রক্ষা করতে চাই। এবং যেহেতু জাতিসংঘ এই ব্যাপারে সক্রিয়, তারা তাদের অফিস রেখে এটাকে করতে চাচ্ছেন, আমরা তাতে সম্মতি জানিয়েছি। রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস নির্মাণ প্রকল্পের ডিপিপি অনুমোদন এবং দ্রুত নির্মাণ শুরুর দাবিতে সিরাজগঞ্জের শাহজাদপুরে মহাসড়ক অবরোধ ও মানববন্ধন কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থীরা। এতে সংহতি জানিয়ে অংশ নেন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ডক্টর এস.এম. হাসান তালুকদার ও শিক্ষকবৃন্দ সহ অন্যরা। সকাল থেকে শাহজাদপুরের বিসিক বাস স্ট্যান্ডে ঢাকা পাবনা মহাসড়ক অবরোধ করে এই কর্মসূচি পালিত হয়। শিক্ষার্থীদের অভিযোগ, ভাড়া করা ভবনে কোনো রকম একাডেমিক ও প্রশাসনিক কর্মকাণ্ড চললেও বিশ্ববিদ্যালয়ের সুবিধা পাচ্ছেন না তারা।
অতি দ্রুত স্থায়ী ক্যাম্পাস নির্মাণ না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারিও দেন শিক্ষার্থীরা। খুলনা ও চট্টগ্রামে ৬০০ মেগাওয়াট সৌর বিদ্যুৎ প্রকল্পের সাথে স্বাক্ষরিত হয়েছে বন্দরের স্বয়ংক্রিয় নিরাপদ ও স্বচ্ছ ডিজিটাল পেমেন্ট পদ্ধতি। খুলনা ক্লাবে সুন্দরবন ডেল্টা উন্নয়ন উদ্যোগ এবং আরবের ঠিকাদারি প্রতিষ্ঠান ওরাসকম পেনিনসুলা কনসোর্টিয়ামের মধ্যে ৬০০ মেগাওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্পের সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়। অনুষ্ঠানে উপস্থিত অর্থনীতিবিদদের মতে প্রকল্পটির মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি, প্রযুক্তিগত জ্ঞান বৃদ্ধি এবং দীর্ঘমেয়াদী অর্থনৈতিক উন্নয়ন সম্ভব হবে। শাটডাউন কর্মসূচির ৭ম দিনে শিক্ষক সংকট নিরসন সহ ৭ দফা দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করেছেন বরিশাল ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা। দুপুরে সিএন্ডবি রোডের ক্যাম্পাস থেকে বিক্ষোভ মিছিল নিয়ে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে যান তারা। অবিলম্বে পর্যাপ্ত শিক্ষক নিয়োগ, কলেজের ল্যাব রক্ষণাবেক্ষণের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া সহ ৭ দফা বাস্তবায়নের দাবি জানান শিক্ষার্থীরা। পরে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করেন তারা। রাজশাহীতে একাধিক মামলার আসামি মুস্তাফিজুর রহমানকে গ্রেফতার এবং বিএনপি ও সহযোগী সংগঠনের ৫৬ নেতাকর্মীর নামে দায়ের করা সাজানো মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করেছে বিএনপি। সকালে নগরীর সাহেববাজার 0 পয়েন্ট মানববন্ধনে বক্তারা বলেন, একাধিক মামলার আসামি হওয়া সত্ত্বেও ফ্যাসিস্ট সরকারের দোসর মুস্তাফিজুর রহমানকে পুলিশ গ্রেফতার করছে না। উল্টো তাকে দিয়ে বিএনপি নেতাকর্মীদের নামে উদ্দেশ্য প্রণোদিত রাজনৈতিক প্রতিহিংসামূলক মিথ্যা মামলা দিয়ে বিএনপির ভাবমূর্তি ক্ষুণ্ণ করার চেষ্টা করা হচ্ছে। কক্সবাজার সৈকতে অনুষ্ঠিত হয়েছে 2 দিনব্যাপী ফুটবল ও ভলিবল টুর্নামেন্ট। সৈকতে আয়োজিত জমজমাট টুর্নামেন্টে অংশ নেন ময়মনসিংহ জেলা স্কুলের শিক্ষার্থীরা। আয়োজক পক্ষ জানান, ভ্রাতৃত্বের বন্ধন জোরদার আর স্কুল জীবনের স্মৃতি ভাগাভাগি ছিল টুর্নামেন্ট আয়োজনের মূল লক্ষ্য। একের পর এক চাঁদাবাজির অভিযোগ উঠায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সারা দেশের সব কমিটি স্থগিত করেছে কেন্দ্রীয় কমিটি। শুধুমাত্র কেন্দ্রীয় কমিটি বলবৎ থাকবে বলে জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সভাপতি রিফাতুর রশিদ। রাজধানীর শাহবাগে সংবাদ সম্মেলনে এমন ঘোষণা দেওয়া হয়। এদিকে কোটি টাকা চাঁদাবাজির অভিযোগে গুলশান থানায় গ্রেফতারকৃত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 4 নেতাকে 7 দিনের পুলিশ রিমান্ডে পাঠিয়েছে আদালত। আরও জানাচ্ছেন শফিক শাহিন। সরকারি চাকুরিতে কোটা সংস্কার আন্দোলন থেকে তৈরি হয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। দুর্বার সেই আন্দোলনে দমন পীড়ন ও হাজারো মানুষ খুন করে ক্ষমতায় থাকতে চায় স্বৈরাচার শেখ হাসিনা। আন্দোলনের মুখে ভারতে পালিয়ে যেতে বাধ্য হয় শেখ হাসিনা। আন্দোলনে প্রথম সারির নেতারা নতুন রাজনৈতিক দল এনসিপি গঠনের পর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দায়িত্ব পালন করছিল অপর একটি অংশ। 1 বছর যেতে না যেতেই এই সংগঠনের বিরুদ্ধে চাঁদাবাজি ও মানুষকে হয়রানির নানা অভিযোগ আসতে থাকে। সর্বশেষ শনিবার রাজধানীর গুলশানে সাবেক একজন সংসদ সদস্যের বাসায় প্রবেশ করে 1 কোটি টাকা চাঁদা দাবি করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। অভিযোগের ভিত্তিতে তাদের গ্রেপ্তার করে গুলশান থানা পুলিশ। জিজ্ঞাসাবাদের জন্য 4 জনকে 7 দিনের রিমান্ডে দেয় আদালত। 5 আগস্টের পরবর্তী যে আমরা বৈষম্যহীন বাংলাদেশ পেয়েছি, সেই বাংলাদেশে এইরকম চাঁদাবাজদের ঠাঁই হতে পারে না। প্রবল সমালোচনার মুখে রোববার বিকেলে রাজধানীর শাহবাগ এলাকায় সংবাদ সম্মেলন করে কেন্দ্রীয় কমিটি ব্যতীত সারা দেশের সব কমিটির কার্যক্রম স্থগিত করার ঘোষণা দেয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটি ব্যতীত সারা দেশের সকল কমিটির কার্যক্রম আজকে থেকে আনুষ্ঠানিকভাবে স্থগিত করা হলো। এমন ঘোষণার পরও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নামে কেউ যদি কোনো অপরাধের সাথে জড়িত হয় তবে তাকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে তুলে দেওয়ার কথা বলেন কেন্দ্রীয় নেতারা। শফিক শাহিন, এনটিভি নিউজ, ঢাকা।
আরোপিত নতুন শুল্ক নিয়ে আলোচনা করতে সোমবার সন্ধ্যায় বাণিজ্য উপদেষ্টার নেতৃত্বে প্রতিনিধি দল আবারও যুক্তরাষ্ট্রে যাচ্ছেন। 29 ও 30 জুলাই ওয়াশিংটনে আনুষ্ঠানিক বৈঠক হবে বলে জানিয়েছেন বাণিজ্য সচিব মাহবুবুর রহমান। দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে এসব বলেন তিনি। 1 আগস্টের আগে বাংলাদেশের জন্য নতুন ঘোষণা আসার বিষয়ে আশাবাদী তিনি। বাণিজ্য ঘাটতি কমাতে এরই মধ্যে যুক্তরাষ্ট্র থেকে 25টি বোয়িং ও বছরে 2.2 মেট্রিক টন গম কেনার চুক্তি হয়েছে। রিপোর্ট করছেন রকনউদ্দিন। যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের পণ্য রপ্তানিতে নতুন করে আরোপ করা 35% শুল্ক কার্যকর হবে 1 আগস্ট থেকে। তার আগেই ইউএস ট্রেড রিপ্রেজেন্টেটিভ ইউএসটিআর এর সাথে তৃতীয় দফায় বৈঠক করতে দেশটিতে যাচ্ছেন বাণিজ্য উপদেষ্টার নেতৃত্বে একটি প্রতিনিধি দল। রোববার সচিবালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে এসব জানান বাণিজ্য সচিব। 1 আগস্টের আগেই শুল্ক নিয়ে বাংলাদেশের জন্য নতুন ঘোষণা আসার বিষয়েও আশাবাদ তার। আমরা তাদের সকল খসড়ার জবাবগুলো পাঠিয়েছি, আমাদের অবস্থানগুলো সেখানে লিখে দিয়েছি। এরপরে আমরা তাদের কাছে সময় চেয়েছিলাম, সেই সময় আমাদেরকে তারা দিয়েছে 29-30 তারিখে আমাদের ওয়াশিংটনে বৈঠক হবে ইউএসটিআর এর অফিসে, এবং 31 তারিখেও তারা একটা সভা ওখানে থাকতে ঠিক করতে পারেন। 1 তারিখের যে সময়সীমার কথা আপনারা জানেন বা আপনারা বললেনও, সেটা হয়তো আমাদের জন্য অ্যানাউন্সমেন্ট তার মধ্যেই হয়ে যাবে, অথবা আমরা কন্টিনিউ করতে থাকব। বাণিজ্য ঘাটতি কমাতে এরই মধ্যে যুক্তরাষ্ট্র থেকে 25টি বোয়িং ও গম কেনার চুক্তি হয়েছে। সয়াবিন ও তুলা কেনার বিষয়েও আলোচনা চূড়ান্ত পর্যায়ে আছে বলে জানান সচিব। আমরা 25টি বোয়িং এর জন্য অর্ডার দিয়েছি। এবছরে এই রেসিপ্রোকাল ট্যারিফ ইস্যুতে আমরা আবার নতুন করে তাদেরকে এই আদেশগুলো, আগে 14টা ছিল, পরে 25টা করেছি। এছাড়া আপনারা জানেন যে আমরা গম ক্রয়ের জন্য তাদের সাথে চুক্তি করেছি। আমাদের সয়াবিন যারা আমদানি করে, ওইটা প্রাইভেট সেক্টরে, তারাও প্রচেষ্টা নিচ্ছে সয়াবিন যুক্তরাষ্ট্র থেকে অধিক হারে আমদানি করার চিন্তা করছে। তুলা কেনার প্রসঙ্গ আগেই আমরা যোগাযোগ করে প্রায় চূড়ান্ত করেছি। যুক্তরাষ্ট্রের বাজার থেকে পণ্য আমদানি করলে খরচ বাড়বে এমন আলোচনা হলেও তার প্রভাব সাধারণ মানুষের ওপর পড়বে না বলে আশ্বস্ত করেন বাণিজ্য সচিব। রকনউদ্দিন, এনটিভি নিউজ, ঢাকা। ময়মনসিংহে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে দায়ের করা একটি মানহানির মামলা কার্যক্রম বাতিল করে হাইকোর্টে দেওয়া রায় বহাল রেখেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। রোববার আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি জুবাইর রহমান চৌধুরী নেতৃত্বাধীন আপিল বিভাগ এই আদেশ দেন। আদালতের রাষ্ট্রপক্ষে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অনিক আর হক। ডক্টর ইউনূসের পক্ষে ছিলেন আইনজীবী তৌফিক হোসেন। 2007 সালে দেওয়া এক সাক্ষাৎকারে ডক্টর মোহাম্মদ ইউনূসের বক্তব্যকে কেন্দ্র করে তার বিরুদ্ধে মানহানির অভিযোগে 2010 সালে মামলা করেন জাসদের যুগ্ম সম্পাদক ও ময়মনসিংহ জেলা বারের সদস্য নজরুল ইসলাম চুন্নু। মামলাটির কার্যক্রম বাতিল চেয়ে 2011 সালে হাইকোর্টে আবেদন করা হয়। বিমান বাহিনীর সাবেক প্রধান অবসরপ্রাপ্ত এয়ার চিফ মার্শাল শেখ আব্দুল হান্নানের সময়কার প্রাতিষ্ঠানিক দুর্নীতির একাধিক অভিযোগের অনুসন্ধান করছে দুদক। এদিন হান্নান দম্পতির বিরুদ্ধে 5 কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন এবং 3 দেশ থেকে অর্থ পাচারের অভিযোগে 2টি মামলা করেছে সংস্থাটি। প্রথম মামলায় শেখ আব্দুল হান্নানের জ্ঞাত আয়ের সাথে অসঙ্গতিপূর্ণ মোট 3 কোটি 28 লাখ টাকার সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়। দ্বিতীয় মামলায় তিনি ও তার স্ত্রী তাহমিদা বেগমের বিরুদ্ধে জ্ঞাত আয়ের বাইরে 1 কোটি 91 লাখ টাকা ও 32টি ব্যাংক হিসেবে 1 কোটি 18 লাখ টাকার সন্দেহজনক লেনদেনের তথ্য পাওয়ার কথা উল্লেখ করা হয়। এদিকে ঋণের নামে 297 কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুদকের মামলায় জনতা ব্যাংকের সাবেক চেয়ারম্যান আব্দুল বারকাতকে 2 দিনের রিমান্ডে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। এছাড়া নিয়োগের দুর্নীতির অভিযোগে খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য সহ 17 জনের বিরুদ্ধে মামলা হয়েছে। 27 কোটি 63 লক্ষ টাকারও বেশি সন্দেহজনক লেনদেন করে উক্ত অর্থ হস্তান্তর, স্থানান্তর, রূপান্তর করার অপরাধ অনুসন্ধানকালে প্রমাণিত হয়েছে। কাতার, দুবাই সহ বিভিন্ন দেশে ব্যবসা প্রতিষ্ঠান ও অন্যান্য সম্পদ অর্জন এবং কানাডায় তার পোষ্যদের নামে বিপুল সম্পদ অর্জনের তথ্য পাওয়া গেছে। জনাব তাহমিদা বেগম এবং জনাব এয়ার চিফ মার্শাল শেখ আব্দুল হান্নানের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। দেশের নবায়নযোগ্য জ্বালানি খাতে বিগত সরকারের মতো আর যেন দুর্নীতি, অনিয়মের পুনরাবৃত্তি না ঘটে, সেজন্য আগামীতে এ খাতে প্রকল্প বাস্তবায়নের সতর্ক থাকার পরামর্শ দিয়েছে সিপিডি।
সকালে ধানমন্ডিতে সিপিডি কার্যালয়ে আয়োজিত আলোচনা সভায় প্রতিষ্ঠানটির পক্ষ থেকে এই তাগিদ দেওয়া হয়। অনুষ্ঠানে প্রস্তাবিত জাতীয় রুফটপ সোলার কর্মসূচি নিয়ে আলোচনা করেন বক্তারা। সরকারের এই কর্মসূচিকে ইতিবাচক উল্লেখ করে সিপিডির পক্ষ থেকে কর্মসূচির নকশা উপস্থাপন এবং এর সম্ভাব্য পর্যবেক্ষণ ও মূল্যায়ন কাঠামো তুলে ধরা হয়। এই কার্যক্রম 2030 সালের মধ্যে বিদ্যুতের মোট চাহিদার 20% এবং 2040 সালের মধ্যে 30% নবায়নযোগ্য উৎস থেকে পূরণের লক্ষ্যমাত্রা অর্জনে সহায়ক হবে বলে জানানো হয়। তবে এই কর্মসূচি ডিসেম্বরের মধ্যে বাস্তবায়ন সম্ভব নয় জানিয়ে সরকারকে তাড়াহুড়ো না করে ত্রুটিমুক্ত কার্যক্রম পরিচালনার আহ্বান জানানো হয়। 8,149 কোটি 38 লাখ টাকা ব্যয়ে 12টি প্রকল্পে অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক। এর মধ্যে 6টি নতুন প্রকল্প, বাকিগুলো সংশোধিত। দুপুরে রাজধানী আগারগাঁওয়ে এনএসসি সম্মেলন কক্ষে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে আয়োজিত একনেক সভায় এসব প্রকল্পে অনুমোদন দেওয়া হয়। পরে এক প্রেস ব্রিফিংয়ে পরিকল্পনা উপদেষ্টা ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদ জানান 2,840 কোটি টাকা ব্যয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে নির্মাণ করা হবে আধুনিক সুইমিং পুল, স্টেডিয়াম ও ছাত্রাবাস। গাজীপুর বাস র্যাপিড ট্রানজিটকে একটি অপরিকল্পিত প্রকল্প উল্লেখ করে তিনি জানান এই প্রকল্পের সব দিক নতুন করে যাচাই করা হবে। এছাড়া 5 আগস্টের পর যেসব প্রকল্পের ঠিকাদার পালিয়ে গেছে তাদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশে আইএমইডিকে উদ্যোগ নেওয়ার পরামর্শ দেন তিনি। এশিয়া কাপে প্রস্তুতিতে ছোট দলের বিপক্ষে সিরিজ হলেও দলের আত্মবিশ্বাসে ঘাটতি হবে না বলে মন্তব্য করেছেন সাবেক অধিনায়ক মিনহাজুল আবেদিন নান্নু। টানা খেলার মধ্যে থাকায় ক্রিকেটারদের বিশ্রামের প্রয়োজনীয়তা আছে। টানা 2 সিরিজ জেতায় টি-20তে জড়তা কিছুটা হলেও কমেছে লিটন দাসের দলে। ভারতে বাংলাদেশের সফর পিছিয়ে যাওয়ায় এশিয়া কাপের আগে কোনো খেলা নেই লিটন মুস্তাফিজদের। তবে এই সময়ে ক্রিকেটারদের ফিটনেস ও স্কিল নিয়ে বেশি কাজ করার সুযোগ আছে বলেও মন্তব্য করেছেন মিনহাজুল আবেদিন নান্নু। প্লেয়ারদেরও একটু রিফ্রেশ হওয়ার দরকার আছে। তো এই জায়গা থেকে মেন্টালি প্রিপারেশন নিয়ে যদি একটা ছোট একটা সিরিজ খেলে এশিয়া কাপ খেলতে যায়, এটা অবশ্যই লাভবান হবে। তারপরে এই এখন যে সময়টা আছে অ্যাটলিস্ট 2 উইক্সের জন্য প্লেয়ারদের একটা রিফ্রেশের একটা সুযোগ পাবে। এরা রিফ্রেশ হয়ে আবার যাতে নতুন করে শুরু করতে পারে, এটা আমাদের জন্য একটা প্লাস পয়েন্ট হবে।